দেখুন, ভাইপো আমরা বারবার দেখছি ভাইপো যাচ্ছে আর ভাইপো আসছে, ভাইপো যাচ্ছে আর আসছে। সরকার বদল হয়ে গেল, কিন্তু ভাইপো সেই ব্যাপারটা রয়ে গেল, ভাইপো যাচ্ছে আর আসছে। এখন বুঝতে পারছি না ভাইপো ভালো তৃণমূল হয়ে গেছে। রাজ্য পুলিশটাকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ভয় পাচ্ছে, ওটাকে বেশি প্রতিপক্ষ মনে হচ্ছে সিবিআই এর থেকে, আমার এটা মনে হয়। 4 তারিখের পর ডিজে বাজাবো, যদি এটা থ্রেট হিসেবে ধরে নেওয়া হয়, এটা কিন্তু খুব বড় একটা অফেন্স, বা ইন্ডিয়ান পেনাল কোড বা এখন ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস যেটা আছে, তাতে এটা বিরাট বড় একটা মার্ডারের লেভেলের অফেন্স। সাংসদের যা মাইনে হয়, কথায় কথায় বিদেশ যেতে একটা সাংসদ পারে না। আমি আপনাকে বলছি, একটা সরকারি লেভেলের বড় অফিসারও কথায় কথায় বিদেশ যেতে পারে না। তারা কিন্তু উচ্চবিত্ত, শিক্ষা আছে, অর্থনৈতিকভাবে সবল, একজন সাংসদও তাই। যদি কথায় কথায় বিদেশ যেতে পারে না, তার যা রোজগার, তাহলে এই পয়সাটা আসে কোথা থেকে? বর্তমান সরকার কখনোই দায় এড়াতে পারে না। আগের সরকারে দেখুন, এই আগুন লাগা নিয়ে অনেক কিছু তারা দুর্নীতি বলুন, অনেক কিছু করে গেছে। কিন্তু বর্তমান সরকারের সময় এখন কম, অনেক কম দিন হয়েছে, কিন্তু তাহলেও দায় এড়িয়ে যেতে পারে না। কারণ আগুন লাগার মতন ঘটনা সরকার যবে থেকে দায়িত্ব নিয়েছে, সবার আগে ইমার্জেন্সি সার্ভিস গুলোকে দেখা উচিত ছিল। প্রশাসনিক গাফিলতি ডেফিনেটলি আছে, নাহলে আগুন লাগছে, তার রেমিডি হচ্ছে না, পরবর্তীকালে দমকল গিয়ে কত কুইক আগুন নেভানো যায় তার হচ্ছে না। সব থেকে বড় কথা, আপনি যদি ডালাউসি, বড় বাজার, এইসব চত্বরগুলো, কলকাতা চত্বরগুলোতে আপনি ঘোরেন, ক্যামেরাটা নিয়ে ঘুরবেন তো একদিন, যে অবস্থায় যে ইলেকট্রিক কারেন্টের তারগুলো গেছে, যে কোনো দিন যে কোনো জায়গায় আগুন লেগে যাবে। ফায়ার লাইসেন্স প্রায় ধরে রাখুন 50 থেকে 60 ভাগ বিজনেস এরিয়াতে নেই। ফায়ার লাগলে কোনো বন্দোবস্তই নেই, এবং সেটা ঘটছে, এবং আগামী দিনে কি হবে জানি না। এবং এটা সরকারের অ্যাবসলিউটলি দায় আছে, আমি এটা মনে করি। শুধু দমকল বিভাগকে বললে হবে না, শুধু ফায়ার ডিপার্টমেন্টকে বলে, অ্যাজ এ হোল এটার প্রতিকার চাই, এবং এটার যাতে অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট দুটো জিনিস যাতে সরকার সঠিকভাবে করতে পারে, ভবিষ্যতে আমরা চেয়ে দেখব যাতে কলকাতা শহর বা শহরতলি বা পশ্চিমবাংলায় কোনো জায়গায় এরকম আগুন লাগার ঘটনা আটকাতে তো আপনি পারবেন না। যত দ্রুত সম্ভব এটা রেমিডিয়াল মেজার নেওয়া যায়, এবং অ্যাডমিনিস্ট্রেশন আগে থেকে যেসব এই যে পুরোনো বিল্ডিং গুলো আছে, তাতে যেভাবে ইলেকট্রিসিটি কানেকশন হয়ে আছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে কলকাতার চত্বরে। পাল তিনি বললেন এত তাড়াতাড়ি কি করে এক্সপেক্ট করছেন 100 দিনের মধ্যেই সবটা ঠিক হয়ে যাবে? কি বলবেন তিনি যে সাফাই দিয়েছেন? দেখুন, অন্যান্য কিছুতে 100 দিনের মধ্যে ঠিক হবে না মানছি, কিন্তু ফায়ার ইমার্জেন্সি সার্ভিস, সেটা তো আপনার সার্ভিসটা দাদা দিতে হবে। ইমার্জেন্সি সার্ভিস, আপনি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে আপনার টাইম লাগতে পারে, বাট ফায়ার সার্ভিস আপনার কুইক হবে না। তাহলে ফায়ার দপ্তর রাখা হয়েছে কেন, ফায়ারের মন্ত্রী রাখা হয়েছে কেন? তারা কি করছে, ঘুমিয়েছিল? তারা এতদিন ঘুমিয়েছিল? ফায়ারটা ইমার্জেন্সি বলতে পারবে না লোকে? লোকে মারা গেল না, আমরা 100 দিনের সরকার, আমরা কি করব, 1000 দিনের সরকার হলে দেখতাম। এই তো মানে অবাস্তব কথাবার্তা। ফায়ারটা তো ইমার্জেন্সি সার্ভিস। বিক্রম দা, একটা প্রশ্ন করবো। অভয়া ধর্ষণ খুনের তদন্তে আরজিকর মেডিকেলে সিবিআই এর এসআইটি নতুন করে সিট গঠন করা হলো। শোনা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে গিয়ে সিবিআই এদিন জিজ্ঞাসাবাদ করেন। 9ই আগস্ট 2024 ডিউটিতে থাকা হাসপাতালের 3জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। এবার কি আসল জায়গায় হাত দিল কোথাও গিয়ে সিবিআই? গতবারের থেকে ডিফারেন্সিয়েশনটা ঠিক কোন জায়গায় টের পাচ্ছে? কোথায় হাত দেবে আর কোথায় হাত দেবে না আমি বলতে পারবো না। দেখুন, যা অবস্থা আরজি করে হয়ে আছে, যেভাবে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তবে সিবিআই চাইলে যে পারে না, এটা নয়। আপনি কতটা আশাবাদী কতটা আশাবাদী নতুন ভাবে তদন্তভার সিবিআই এর হাতে গেল? আগের বার একাধিকবার আরজি করে নিহত তরুণীর মা এবং বাবা সিবিআই এর প্রাক্তন যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন সীমা পাহুজা, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কোন ব্যাচে পড়াশোনা করেছেন, সেখানে কলকাতার ব্যাচের অফিসাররা ছিলেন কিনা, এই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে। এবারে যে নতুন করে তদন্তভার সিবিআই পেল, তাদের দায় ঠিক কতটা বর্তাচ্ছে এই তদন্তের একটা সদ্গতি করা নিয়ে? আপনি কি মনে করেন? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এটা ঘটনা এভিডেন্স ডিস্ট্রয়েড হয়ে গেছে, প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় করা হয়েছে। তবে ইনভেস্টিগেটিং এজেন্সি, প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি যদি তারা করব মনে করে,
কিছু করতে পারবে না এটা আমি বিশ্বাস করি না। দ্বিতীয় কথা, আমি এটাও বিশ্বাস করি যে এত বড় একটা হসপিটালে একজনের পক্ষে রেপ কাম মার্ডার করে দিয়ে পালিয়ে চলে যাওয়া আর কেউ দেখতে পেল না, সবাই ঘুমিয়েছিল, এটা সম্ভব না। পেছনে রহস্য আছে, অনেকে জানেন, অনেকে এক্সপেক্ট করেন, বা অনেকে খবর পেয়েছে। যদি তদন্ত করে বার করতে পারে ভালো। দেখুন, অনেক কিছুই বাজারে রটে, অনেক কিছু বেরোয়। মানুষ একটা রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সঠিক তদন্ত পাবে না, এটা তো হতে পারে না। সত্যটা উদ্ঘাটিত হবে না, এটা তো হতে পারে না। তাহলে রাষ্ট্র কি করলো মানুষের জন্য? এইগুলো করার জন্যই তো রাষ্ট্রের দায়িত্ব, এইগুলো করার জন্যই তো গণতন্ত্র। বিক্রম দা, আমরা দেখতে পাচ্ছি ঘটনার পর প্রথম কয়েক ঘন্টায় কারা জানতেন, কারা কি বিষয় গুলো জানতেন, কাকে কি জানানো হয়েছিল, কে কি সিদ্ধান্ত নিয়েছিলেন, এই ডিসিশন চেনটা কি তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ? এবং আহ, এই যে তথ্য সংগ্রহ করছেন তারা নতুন অধ্যক্ষের ঘরে গিয়ে সিবিআই অফিসার, এটা কি শুধু রুটিন তাদের তদন্তের একটা প্রসিডিওর? আর এই ঘটনার পরে প্রথম কয়েক ঘন্টায় কারা কি জানতেন, কাকে কি জানানো হয়েছিল এবং কে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? আমরা জানি অভয়ার মা, তিনি বারংবার মিসগাইডেড হয়েছিলেন। একবার তাকে বলা হয়েছিল মেয়ে সুইসাইড করেছে, অন্যবার বলা হয়েছিল তিনি আত্মঘাতী হয়েছিলেন। এই যে ডিসিশন চেনটা, এটা কি তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে? দেখুন, এই ধরনের যত ঘটনা আমি জীবনে পেয়েছি, মানে আমার কাছে মামলা সূত্রে এই ধরনের যত ঘটনা এসেছে, সে আপনি ধরুন কয়েকটা নাম বললে আমার কোনো অসুবিধে নেই। তপন দত্ত মার্ডার কেস বলুন, বরুণ বিশ্বাস মার্ডার কেস বলুন, যারা এই ধরনের মামলা বা মার্ডার ঘটায়, যেসব অপরাধীরা, তারা প্রথমত আইন আদালত সম্বন্ধে তাদের একটা ভালো আইডিয়া থাকে। প্রথমত ভিকটিম ফ্যামিলিগুলোর আমি দোষ বলবো না, ভিকটিম ফ্যামিলিগুলোর একটা ভুল হয়। প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলিগুলো প্রথমেই যেখানে মার্ডার হয়েছে বা যেখানে হসপিটালে আছে সেখানে তারা পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার সময় সেই সময় কিছু পুলিশ অফিসার থাকে, আর কিছু এলাকার সব ট্যান্ডাই ম্যান্ডাই লোকজন থাকে। তারা ভিকটিম ফ্যামিলিকে বলিয়ে একটা সই করিয়ে নেয়। এটা ফ্যাক্ট। আপনি যদি অভিজিৎ সরকার মার্ডার কেসেও দেখেন, তার মাকে দিয়ে ব্ল্যাঙ্ক কাগজে সই করিয়ে নিয়ে গেছিল পুলিশ অফিসাররা। আমি এটা পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য বলছি, যে ঘটনাগুলো ঘটে তার ভিত্তিতে। বরুণ বিশ্বাসের দাদাকে দিয়ে একটা এফআইআর লিখিয়ে নেওয়া হয়েছিল, বা এফআইআর এর তলায় সই করিয়ে দেওয়া হয়েছিল, এবং তাকে বলেছিল আপনি এর বাইরে লিখবেন না। ওই সময় যে ভিকটিম ফ্যামিলি, তাদের আর মাথা ঠিক থাকে না। তারা তখন ওই ভিকটিমকে দেখবে না, তার দাহ করার কথা চিন্তা করবে, না কি করবে। একমাত্র আমি দেখেছি ওই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, তিনি সঠিক পদক্ষেপ নিয়েছিলেন। তার ভাইয়ের ডেড বডি ফেলে রেখেও আমি যেটা বলছি, আমি যেহেতু জানি বলে, যে কেউ যা কিছু মনে করতে পারেন, তিনি হাইকোর্টে লড়াই করে তার ভাইয়ের পোস্টমর্টম কমান্ড হসপিটাল থেকে করিয়েছেন উইথ ভিডিওগ্রাফি। এটা হবে ফার্স্ট স্টেপ যে কোনো ভিকটিম ফ্যামিলি। কিন্তু 95% কেসেই এই জিনিসটা হয় না। যত তাড়াতাড়ি সম্ভব বডিটাকে ডিসপোজ অফ করিয়ে দিতে হবে। এবং যখন এই ঘটনা ঘটে, এগুলো তো প্রি প্ল্যান ঘটনা, ওখানে কিছু লোকজন একদম রেডি থাকে, ইনক্লুডিং পুলিশ। আমি একটা কেসের এক্সাম্পলে বলছি না, মানে প্রচুর কেস আমি এটা করেছি। প্রত্যেকটা কেসে এই সিস্টেমটা থাকে যে কেসটা হবে, দুনিয়ায় লোকজন জানবে, এর প্রতিবাদ হবে, আপনারা সাংবাদিকরা আসবেন, এই টোটাল জিনিসটাকে ম্যানেজমেন্ট করার কিছু লোক থাকে, এবং পুলিশের লোকও থাকে, অ্যাডমিনিস্ট্রেশনেরও লোক থাকে, এবং নেতারা তো থাকেই, চোরচিটিংবাজরাও থাকে। তারা এই পুরো সিস্টেমটা জানে। তারা সবার আগে যেটা করে, ডেড বডিটাকে যত তাড়াতাড়ি সম্ভব ডিসপোজ অফ করানো, আর একটা ভেগ এফআইআর তারা করিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা আটকাতে পেরেছিল হলো বিশ্বজিৎ সরকার। তাই জন্য কিছু পুলিশ অফিসারকেও কিছু পুলিশ অফিসারের সে অ্যারেস্ট করাতে পেরেছে। এই ঘটনাটা ঘটেছে। আপনি বিশ্বজিৎ বাবুর যদি কোনো সময় ইন্টারভিউ নেন, অভিজিৎ সরকারের দাদা, আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি এছাড়া অন্য কোনো কেসে, আপনি যদি ধারাবাহিকভাবে যারা ভিকটিম ফ্যামিলি তাদের দেখবেন, তারা বলবে আমাকে দিয়ে পুলিশ লিখিয়ে নিয়েছে, আমাকে দিয়ে পুলিশ এটা বলে। এই কাজটা কিন্তু পুলিশই করতে যায়। এটাকে কিন্তু ধরাটা খুব ভবিষ্যতের সমস্যার জায়গা হয়ে দাঁড়ায়। যদি ধরা যায় না এরকম নয়, প্রথম থেকে লড়াই করলে নিশ্চয়ই ধরা যাবে।
কিন্তু আরজি করের ঘটনায় তার মধ্যে আরো অনেক কিছু ঘটে গিয়েছে। তবে তদন্তকারী সংস্থা যখন সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, যদি পারবে না আমি এ কথা বলবো না, যদি সিবিআই সঠিকভাবে চেষ্টা করে ডেফিনেটলি একটা দূর ধাপ অব্দি তো এগোনো যাবে। এই যে মার্ডার গুলো হয়, এই বরুণ বিশ্বাস বলুন, হ্যাঁ, তপন দত্ত বলুন, এগুলো কিন্তু একদম স্ক্রিপ্টেড থাকে। এই পলিটিক্যাল মার্ডার স্ক্রিপ্টেড, আগে থেকে এরা কিন্তু স্ক্রিপ্ট লিখেছে, এরপরে এটা করতে হবে, এরপরে এটা করতে হবে, এরপরে এটা করতে হবে, এরপরে এটা করতে হবে। মানে আমি নিজে মামলা করে এক্সপিরিয়েন্স করে আমি আপনাদেরকে বলছি, এই আরজি করের ঘটনাটাও আমি আপনাকে বলি, আগে এবং পরে পুরোটা আমার দেখে যা লেগেছে, শুরুর দিকে আমি ছিলাম, তারপরে আমি ছিলাম না, ইট ইজ আ স্ক্রিপ্টেড সুপরিকল্পনা না হলে এই ধরনের ঘটনা ঘটে না। আমি বলবো এই যে স্ক্রিপ্টেড বললেন, স্ক্রিপ্টেড ইনসিডেন্টের এই ঘটনা ঘটানোর পরের যে ডিসিশন মেকিং চেনটা, সেই অধ্যায়টা যদি সিবিআই পৌঁছতে পারে, তাহলে কি এই ঘটনার অনেকটাই তথ্য উদ্ঘাটন বা সত্য উদ্ঘাটন সম্ভব হয়ে যাবে সিবিআই এর পক্ষে? দেখুন, ডিসিশন মেকিং চেনটাতে একটা ফ্ল আছে, খুব আইনের দিক থেকে চিন্তা করতে গেলে। সেইটা হচ্ছিল এই ক্রিমিনাল কেসগুলো দুটো, যে কোনো আমাদের ভারতবর্ষের যে কোনো কেসে মূল যেটা দরকার সেটা হলো এভিডেন্স, প্রমাণ, সাক্ষী যেটাকে। ব্রিটিশের টাইমে যখন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ছিল, বা এই কিছুদিন আগে যেটা পাল্টে আবার সাক্ষ্য অধিনিয়ম হলো, সেখানে দু ধরনের এভিডেন্স হয়। একটা হলো ডকুমেন্টারি এভিডেন্স, আর একটা হলো ওরাল এভিডেন্স। মানে কোনো ব্যক্তি সাক্ষী দিচ্ছে, সেই একটা এভিডেন্স, অথবা ডকুমেন্টারি, এই দু ধরনের বাইরে কোনো এভিডেন্স হয় না। তার এবার অন্য সংজ্ঞা হতে পারে, প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স, আলাদা কথা। বাট মূলত এভিডেন্স দুটো ভাগে ভাগ আছে, ওরাল এভিডেন্স আর ডকুমেন্টারি এভিডেন্স। আইটির যুগে এখন ইলেকট্রনিক ডকুমেন্টটাও একটা ডকুমেন্ট হিসেবে ধরা হচ্ছে। যদি এভিডেন্সকে কত ধরনের এভিডেন্স ক্লাসিফিকেশন হচ্ছে, তার মধ্যে ইলেকট্রনিক এভিডেন্সটাও একটা এভিডেন্স। তাও আমি বলবো দ্যাট ইজ আ ডকুমেন্টারি এভিডেন্স, ইলেকট্রনিক ডকুমেন্ট, তার একটা 65B সার্টিফিকেট লাগে। এই ধরনের কেসগুলোতে এভিডেন্স বলতে ধরুন ব্লাড স্টেন, বডিলি ফ্লুইড স্টেন, চুল, এই যে এভিডেন্স গুলো, এই এভিডেন্স যদি প্লেস অফ অকারেন্স, মানে যেখানে যেখানে ক্রাইমটা ঘটেছে সেটাকে যদি ডিস্ট্রয় করে দেওয়া যায়, তাহলে এভিডেন্স গুলো কিন্তু আপনার ডকুমেন্টারি এভিডেন্সের একটা সেকশন আপনার চলে গেল। আপনি দেখবেন মনোতত্ত্ববিদরা বলেন, বা বিভিন্ন ক্রাইমের আপনি কেস পড়লে দেখবেন, যিনি অপরাধ করেছেন তিনি একটা তো ক্লু ফেলে গেছেন, সেই ক্লুটা কিন্তু চলে গেল যদি প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় হয়ে যায়। এটা একটা বড় দিক। এই ডিস্ট্রয় করানোরও কায়দা থাকে, যারা করে আমি দেখেছি বিভিন্ন কেসে। এই ডকুমেন্টারি এভিডেন্সের পরবর্তীকালে এই যে ওরাল এভিডেন্স, এই ওরাল এভিডেন্সটা কিন্তু এর মধ্যে অনেকটা গ্রে এরিয়াও থেকে যায়। কিন্তু ওরাল এভিডেন্স যদি সঠিকভাবে ইনভেস্টিগেটিং এজেন্সি নিতে পারে, এবং যিনি সাক্ষী দিচ্ছেন তিনি যদি সঠিকভাবে সাক্ষী দেন, মানে দেশের জন্য এবং সমাজের জন্য, ক্রাইম ইজ অলওয়েজ নট এগেনস্ট আ পার্সন, শুধু অভয়ার এগেনস্টে ক্রাইম হয়েছে তা নয়। আমাদের ভারতবর্ষের যা আইনের ব্যবস্থা বা বিচার ব্যবস্থা, তাতে ধরে নেওয়া হয় ক্রাইম ইজ এগেনস্ট দ্য সোসাইটি, সমাজের বিরুদ্ধে ক্রাইম। সেই এভিডেন্স যদি ওরাল এভিডেন্স সঠিকভাবে দেয় এবং তার কারণ যদি সঠিকভাবে ব্যাখ্যা করে, আমি এখনো বিশ্বাস করি এই অভয়া মামলার কিনারা হবে। এবং আমি বলবো বিক্রম দা, তিনি যে রীতিমতো এই জামিনটা, তিনি রীতিমতো যে জামিনযোগ্য ধারায় যে তার বিরুদ্ধে এই তদন্তকারী অফিসাররা যে মামলা দায়ের করলেন, এই জামিনযোগ্য ধারা প্রয়োগের পেছনে যুক্তিটা কি? কারণ আপনি নিজে, আমরা জানি যে আপনি নির্মল ঘোষ যাতে জামিন না পান সে প্রসঙ্গে আইনিভাবে আপনি কিন্তু আপনার একটা লড়াই রয়েছে। তাহলে আমি জানতে চাইবো, তদন্তকারী অফিসাররা তারা জামিনযোগ্য ধারায় মামলা করলেন নির্মল ঘোষের বিরুদ্ধে, তো প্রথম থেকে অভয়ার মা বলেছেন দেহ সৎকারে তাদের কনসেন্ট ছাড়া তাদের মেয়ের দেহ সৎকার করে দেওয়া হয়েছিল। আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নির্মল ঘোষ যাতে জামিন না পান, কি বলবেন? না দেখুন, আমি একটা কথা বলি, উনি জামিন পেয়ে গেছেন এই কথাটা কতটা সত্য এটা বলা শক্ত। কারণ হলো যে আমি অবশ্য ব্যারাকপুর কোর্টে মামলা করতে যাইনি। আমি শুনেছি ওই আহ, অভয়ার বাবা যেটাতে এফআইআর করেছেন সেটাতে জুডিশিয়াল কাস্টাডি হয়েছে, এক। দ্বিতীয় কথা হচ্ছিল, উনি যেটাতে পুলিশ কাস্টাডি হয়েছে যে মামলাটাতে, সেটা হলো লটারি কেস। উনি একজন লটারি 1 কোটি টাকা পেয়েছিল। উনি অভিযোগ করেছেন যে ওনাকে মেরে ওই বন্দুক দিয়ে চমকে ওনার থেকে লটারির টিকিটটা নিয়ে নেওয়া হয়।
এই কেসে উনি অ্যারেস্ট হয়েছেন। এখন এই কেসে যেটা অভয়ার বাবা অভিযোগ করেছেন, সেখানে অলরেডি সিবিআই তো ইনভেস্টিগেশন করছেন। কেসটা কিন্তু খুবই সীমাবদ্ধর মধ্যে হয়েছে, মানে অভিযোগটা খুব সীমাবদ্ধ, মানে খুব লিমিটেড স্কোপ। শ্মশান ঘাটে ওনার বডিটা আগে ডিসপোজ করিয়ে দেওয়া হয়েছে ধামাচাপা দেওয়ার জন্য। এই কেসের গ্র্যাভিটি আর রেপ কাম মার্ডার কেসের গ্র্যাভিটি, দুটো গ্র্যাভিটি আলাদা, দুটো সেপারেট কেস। আর নির্মল বাবুর এগেনস্টে যে ধরনের অভিযোগ উঠে এসেছে, এবং একটা তো এফআইআর নয়, ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ। আপনি পানিহাটিতে যারা থাকে, সাধারণ মানুষ, প্রমোটার, বিজনেসম্যান যারা আছে, তাদের কাছে আপনি যদি কোনো সময় ইন্টারভিউ নেন, তারা তো আমার কাছে অনেকে যোগাযোগ করেছেন। আমি দেখেছি একাধিক অভিযোগ নির্মল ঘোষের। আর একটা প্রমোটার আছে, আমি ব্যক্তিগতভাবে নাম বলতে চাই না, তার থেকে 25 লক্ষ টাকা তিনি হাতিয়েছেন। তিনি প্ল্যান স্যাংশন করিয়ে দেবেন বলে গায়ের জোরে, সেই টাকা উনি ফেরত দেননি, তিনি অভিযোগ করেছেন। এমনকি একটা অভিযোগ আছে তা নাকি, এই একজন লটারি পেয়েছে, 1 কোটি টাকা পেয়েছে ওনার এলাকার লটারি দিয়ে, সেখান থেকে জানতে পেরেছেন কে পেয়েছে, তার থেকে চমকে তার থেকে টাকাটা নিয়ে নিয়েছেন। এই কাজ যে, শুনুন, যারা অপরাধী হয় তারা কিছু ফুটপ্রিন্টও যেমন রেখে যায়, আবার নিজেকে বাঁচানোর জন্য তারা কিছু ফুটপ্রিন্ট তৈরি করে রাখে। এই যে তদন্তকারী অফিসাররা জামিনযোগ্য ধারায় মামলা করলেন, না না, আমি বলছি তো এইটার স্কোপটা খুব লিমিটেড, জামিনযোগ্য ধারা না, ওনার জুডিশিয়াল কাস্টাডি হয়েছে, প্রথমেই বলেছি, পুলিশ কাস্টাডি হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে হলো, এই যে মামলাটা, এটা তদন্তকারী অফিসাররা জামিনযোগ্য ধারায় করেছেন, বিষয়টা এইভাবে দেখলে চলবে না। বিষয়টা হচ্ছে হলো, তার অভিযোগের যে স্কোপটা এই পার্টিকুলার মামলাটাতে, সেটা খুব লিমিটেড। যে ধরুন ওনার ডেড বডিটা আছে, অভয়ার ডেড বডিটা হয়তো ধরুন 3 নম্বর বা 4 নম্বর সিরিয়ালে আছে, যে 1 নম্বর তাকে দাহ করা হবে, সরি, তারপরে 2 নম্বর আসবে, তারপরে 3 নম্বর আসবে, তো 3 নম্বরটা উনি ইনফ্লুয়েন্স খাটিয়ে তাড়াতাড়ি করিয়ে দিয়েছেন বলে অভিযোগটা কিন্তু এখানে খুব লিমিটেড। ধারা তো কেউ চাইলে যা খুশি বসিয়ে দিতে পারে না। একটা লোক মারা যাওয়ার পরবর্তী আফটার ইনসিডেন্ট, সেখানে এখানে খুবই যে আপনি বলছেন যে একবারে মানে এটা মার্ডার কেসের মতন, তো সেটা হবে না। মার্ডারটা একটা ইনসিডেন্ট, এটা একটা সেপারেট ইনসিডেন্ট, এখানে কিছু আইনি জটিলতা আছে। তবে ওনার বিরুদ্ধে অভিযোগ পাহাড়। আমি বলবো, যে ব্যক্তি সারা রাত পরিস্থিতি মনিটর করেছিলেন বলে অভিযোগ বা দাবি রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বলেছিলেন প্রকাশ্যে যে তিনি সারা রাত ঝাড়গ্রাম থেকে বাই ফোন ঘটনাটা মনিটর করেছিলেন। তদন্তে যদি তার ভূমিকা সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে তাকে বাদ রেখে তদন্ত কতটা সম্পূর্ণ হতে পারে বলে আপনি মনে করছেন? তাকে জিজ্ঞাসাবাদ না করার পেছনে কি তদন্তকারীদের কোনো নির্দিষ্ট কারণ থাকতে পারে? তদন্ত দেখুন শুরু হয়েছে, এবার তদন্তের আয়তায় থেকে কারোর বাদ যাওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। এই যে ভাইপো যাচ্ছে আর ভাইপো আসছে। একদমই, আমি বলবো একদম ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যাংক অ্যাকাউন্ট একদম ফ্রিজ করে দেওয়া হলো বলে অভিযোগ জানিয়ে তিনি মামলা করছেন। বলছেন কোনো কারণ না দেখিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ। বিদেশ যাত্রার আগে কেন অ্যাকাউন্ট ফ্রিজ, প্রশ্ন তুলে তিনি মামলা করেছেন। আর বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি কৃষ্ণা রাও। কি বলবেন? দেখুন, ভাইপো আমরা বারবার দেখছি, ভাইপো যাচ্ছে আর ভাইপো আসছে, ভাইপো যাচ্ছে আর আসছে। সরকার বদল হয়ে গেল, কিন্তু ভাইপো সেই ব্যাপারটা রয়ে গেল, ভাইপো যাচ্ছে আর আসছে। এখন বুঝতে পারছি না ভাইপো ভালো তৃণমূল হয়ে গেছে, ভাইপো কি হয়ে গেছে আমি নিজেও জানি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ তো হওয়া উচিত, উনি কত দুর্নীতি করেছে কোনো আইডিয়া আছে? সেবাশ্রয়। তবে হ্যাঁ, এটাও ঘটনা, সেটা হচ্ছে হলো যে যারা বড় ক্রিমিনাল হয় তারা কিন্তু নিজেদের একটা ফুটপ্রিন্ট তৈরি করে রাখে আইনের বেড়াজাল থেকে বেঁচে বেরোনোর। কারণ এদের তো আইনি অ্যাডভাইস দেওয়ার তো প্রচুর লোক থাকে। যত ক্রাইম হয় তার তো ইন্টেনশন ভেবে একটা স্ক্রিপ্ট তৈরি করে ক্রাইমটা হয়, সেটাও আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে এই যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এটা আর মানুষের মানে ভালো লাগছে না। আমি বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাকারী রাজীব সরকার তিনি লিখেছেন, দিল্লিতে কোন সেটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হলো? মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বলিদান দিয়ে নিজের সন্তান সম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিলেন। তাহলে দেশের কোটি কোটি মানুষকে একই আইনে অন্য প্রয়োগ
কেন হবে? কেন মহামান্য সুপ্রিম কোর্ট এভাবে অন্ধ সাজার অভিনয় করে চলবেন? কেন ভারতীয় বিচার ব্যবস্থা অর্থহীন মধ্যবিত্ত মানুষদের প্রতি এত অবিচার করবেন? কেন শুধুমাত্র ক্ষমতাবান বা রাজনৈতিক মানুষরা আইনের ঊর্ধ্বে বিচরণ করবেন? বিক্রম দা, এই প্রশ্ন উঠছে যবে থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার তার যে অনুমতি তিনি সুপ্রিম কোর্টের কাছ থেকে পেয়ে গেলেন। বিক্রমদা, এই মামলায় তো আপনিও ছিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। সাধারণ মানুষ, আমি নিজে প্রচুর বার দেখেছি আপনাকে, আপনার চেম্বারে একাধিক সময় আমরা খবর করতে গিয়েছি, সেখানে কিন্তু মানুষ কিন্তু একটাই অভিযোগ করেন আপনাদের কাছে, ডেট কেন আসছে না বা ডেটটা কবে আসবে। আপনাদেরও সেই লড়াই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসের বলে এত এত সুযোগ পেয়ে যাচ্ছেন? আপনি তো ছিলেন এই মামলায়। মানে দেখুন, আমি একটা কথা বলি, যে পার্টিকুলার অভিযোগটার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদেশ যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই মামলাটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগে অভিযোগটা দেখতে হবে। তিনি পাবলিক স্পিচে থ্রেট দিয়েছেন, বলেছেন 4 তারিখের পর ডিজে বাজাবো। যদি এটা থ্রেট হিসেবে ধরে নেওয়া হয়, এটা কিন্তু খুব বড় একটা অফেন্স, বা ইন্ডিয়ান পেনাল কোড বা এখন ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস যেটা আছে, তাতে এটা বিরাট বড় একটা মার্ডারের লেভেলের অফেন্স না, বা একটা বিরাট বড় চুরির লেভেলের অফেন্স না। এই অফেন্সটা সীমিত অফেন্স। এটা একটা ঘটনা, এটা নিয়ে লড়াই ডেফিনেটলি আমরা করছিলাম। কারণ তিনি বলবেন কেন, আজকে যদি সত্যিকারের 4 তারিখে আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসতো, লাশের তো বন্যা বয়ে যেত। আগের বার তো 21-এর পরে পোস্টপোল ভায়োলেন্সের পরে তো জেনোসাইড হয়েছিল পশ্চিম। যে প্রশ্নটা যে জায়গাটা আছে সেটা হচ্ছে হলো যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, আপনারা যদি দেখেন, ওনাকে কিন্তু পার্মানেন্ট বিদেশে যেতে দেওয়া হয়নি, যেভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে ব্যাপারটা সেরকম না। ওনাকে 3 সপ্তাহের জন্য বাইরে যেতে দেওয়া হয়েছে। যদি ফিরে না আসে? ইনভেস্টিগেটিং এজেন্সিকে তার প্রথম পুরো হোয়ার অ্যাবাউটস এবং ডিটেলস জানিয়ে যাবে, কারণ হি ইজ আ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার। তাই ডিপ্লোম্যাটিক লেভেলে ওনার পুরো তথ্য থাকবে। এবার দেখুন, ফিরে না আসে যে যুক্তিটা আমি আপনাকে বলি, কেউ ভারতের থেকেও তো পালিয়ে যেতে পারে, ভারতের বাইরে থেকে যেমন পালিয়ে যেতে পারে, ভারতের থেকেও তো পালিয়ে যেতে পারে। কিভাবে বিক্রম দা? কারণ প্রভিশন যে ভারতের থেকে কেউ নেপাল দিয়ে, ভুটান দিয়ে, বাংলাদেশ দিয়ে পালিয়ে যায় না? কত লোক পালিয়ে গেছে। আপনার আপনার এই কি যেন ইয়ের যে মালিক ছিল, লন্ডনে বসে আছে, পালিয়ে যায়নি? ভারত থেকেও পালিয়ে যেতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট একটা আইনি জালে ওনাকে বেঁধে দিয়েছে। পালিয়ে ওনার যেতে উনি ডেফিনেটলি পারেন, কিন্তু এই প্রসেসটা সুপ্রিম কোর্ট অনেক টাফার করে দিয়েছে, যে যাতে করে পালাতে না পারে। আর যদি পালিয়ে যান, এরপরেও ভারতে আসতে পারবেন কিনা সন্দেহ আছে। বিক্রম দা, দিলীপ ঘোষ বলছেন আদালত নাকি বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। উনি তো বলতেন বেতন নেন না, ইনকাম নেই, তাহলে বিদেশ কিভাবে যান? এত টাকা আসে কোথা থেকে? কে দেয় টাকা? প্রশ্ন উঠছে। দেখুন, আমি একটা কথা বলছি, এই ভাইপো জাতীয় লোকজনগুলো অসৎ, ডিসঅনেস্ট, এটা বলতে বাধ্য হচ্ছে। এই কথাটা ঠিক যে উনি একজন সাংসদ, পয়সা নিন বা না নিন, একটা সাংসদের যা মাইনে হয়, এই কথায় কথায় বিদেশ যেতে একটা সাংসদ পারে না। আমি আপনাকে বলছি, একটা সরকারি লেভেলের বড় অফিসারও কথায় কথায় বিদেশ যেতে পারে না। তারা কিন্তু উচ্চবিত্ত, শিক্ষা আছে, অর্থনৈতিকভাবে সবল। একজন সাংসদও তাই। যদি কথায় কথায় বিদেশ যেতে পারে না, তার যা রোজগার, তাহলে এই পয়সাটা আসে কোথা থেকে? চুরির পয়সা ছাড়া। তিনি কি ওই নীল সাদা রং করে করে পয়সা করেছেন, নাকি লিপস অ্যান্ড বাউন্সের কনসালটেন্সি, চাকরি বিক্রির কনসালটেন্সি করে পয়সা রোজগার করেছেন? তদন্ত হওয়া উচিত। আর ভাইপো যাচ্ছে আর আসছে, এটাই তো আমরা বুঝতে পারছি না। দেখুন, অ্যারেস্ট হবে, মানুষ বেল পাবে, কিন্তু তদন্তকারী সংস্থা যদি লড়াই করে কনভিকশন না করাতে পারে, যেরকম কনভিকশন যদি করাতে পারে, এরা আর নির্বাচনে দাঁড়াতে পারে। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে বিক্রম দা, সেটা হলো রীতিমতো আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইডি যখন বলছে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল এবং ফাইল সরিয়ে নেওয়া হয়েছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সিবিআই তদন্তে আপত্তি না থাকার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী যখন সিবিআই তদন্তের সম্ভাবনাকে মেনে নিচ্ছেন, এর পেছনে অঙ্ক কি থাকতে পারে বিক্রম দা? অ্যাকচুয়ালি রাজ্য পুলিশটাকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ভয় পাচ্ছে, ওটাকে বেশি প্রতিপক্ষ মনে হচ্ছে সিবিআই এর থেকে, আমার এটা মনে হয়। যাই জন্য উনি আবার 2011 সালের আগের ফর্মে যেতে চাইছেন, সিবিআই 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 সিবিআই। 11 থেকে 16 ওনার রাজ্য পুলিশ, রাজ্য পুলিশ, রাজ্য পুলিশ। এখন ব্যাপারটা হচ্ছে দিল্লিও নেই, আবার এদিকে বাংলাও নেই। তাতে করে বাংলার থেকে দিল্লি বেটার মনে হচ্ছে।
ব্যাপারটা বুঝেছেন? তাই জন্য তো রাজ্য পুলিশটাকে এখন উনি একটু বেশি ভয় পাচ্ছেন। মালেকা গোস্বামী তিনিও বা মেনে নিচ্ছেন, এর পেছনের অঙ্কটা কি? দেখুন, মেনকা গুরুস্বামী সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না। তিনি একজন সিনিয়র আইনজীবী, যথেষ্ট প্রকৃতযশা ভালো আইনজীবী। তিনি যেটা আইনি স্ট্র্যাটেজিতে মনে করছেন আইনজীবী তিনি করতেই পারেন, সেটা তো তার ব্যক্তিগত স্ট্র্যাটেজি আইনের। দেখুন, রাজ্য পুলিশকে তিনি একটু বেশি সমীহ করে চলছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা তো ঘটনা যে ওনার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী ওনাকে হারিয়ে দেখিয়ে দিয়েছেন সারা ভারতবর্ষকে না, সারা পৃথিবীকে। একবার না, নন্দীগ্রামেও হারিয়েছে, আবার ভবানীপুরেও হারিয়েছে। আমি সব ব্যাপারে ওনাকে হয়তো সমর্থন নাও করতে পারি, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু বাবুকে, কিন্তু এটা তো ঘটনা যে উনি হারিয়ে দেখিয়েছেন। একদম সিটিং চিফ মিনিস্টারকে দুবার হারিয়েছেন, এই নিদারুণ ভারতবর্ষে কম আছে। আমি সব বিষয়ে ওনার সাথে একমত নই, সব বিষয়ে একমত হতেও পারবো না। ওনার অনেক অ্যাকশন, বিশেষ করে এই হকারদের নিয়ে অ্যাকশনটা, আমি পশ্চিমবঙ্গ সরকার বলুন, রেল বলুন, জারি বলুন, আমি এটা সমর্থন করি না। এই গরিব মানুষগুলো রাস্তায় বসে বসে কাঁদবে, কিন্তু এটা ঘটনা উনি তো একজন সিটিং চিফ মিনিস্টারকে দুবার হারিয়েছেন, নট আ ম্যাটার অফ জোক। তাই জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ওপরে, এবং স্বভাবতই এখন চিফ মিনিস্টারই আমাদের রাজ্যে হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার ডিপার্টমেন্ট সাধারণত চিফ মিনিস্টারের হাতেই থাকে। একমাত্র জ্যোতিবাবু শেষ বয়সে ছেড়ে দিয়েছিলেন, বুদ্ধবাবু হয়েছিলেন পুলিশ মন্ত্রী, ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে। সাধারণত এটা চিফ মিনিস্টারের কাছেই থাকে, তাই জন্য ওনার বেশি অসুবিধে হচ্ছে।